নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত আজকের পোস্ট এডিটে। আপনাদের সঙ্গে আমি পার্থ বন্দ্যোপাধ্যায়। গত পরশুদিন খবরটা প্রথম সংবাদ মাধ্যমে ছড়ায় যে রাজ্যের অন্যতম বড় লগ্নি সংস্থা রোজ ভ্যালির অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরের তদন্তকারীরা গিয়েছেন, সেখানে তারা তদন্ত করছেন। ইনফ্যাক্ট গত এক বছর ধরে অর্থলগ্নি সংস্থা নিয়ে নানা রকম খবর হয়েছে। সারদার ঘটনার পরে বহু মানুষের মধ্যে বিনিয়োগে নানা রকম প্রশ্ন শুরু হয়েছে। ফলে যখন রোজ ভ্যালির অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরের তদন্তের খবর ছড়ায়, অনেকের ভেতরে এই প্রশ্ন তৈরি হতে শুরু করেছিল যে এনফোর্সমেন্ট ডিরেক্টরের রোজ ভ্যালির অফিসে কেন। আমরা যোগাযোগ করেছিলাম এবং চেষ্টা করছিলাম রোজ ভ্যালির তরফে কারোর সঙ্গে যোগাযোগ করে তাদের কাছ থেকে এই প্রশ্নের জবাব নিতে, এবং তারই ফলশ্রুতিতে আজ আমাদের স্টুডিওতে দুজন রয়েছেন, তাদের সঙ্গে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আলাপ করিয়ে দিয়ে আমার সঙ্গে রয়েছেন অমিত বন্দ্যোপাধ্যায়, আমার ঠিক বাঁ দিকে বসে রয়েছেন। তিনি অল ইন্ডিয়া জয়েন্ট ফোরাম অফ রেজিস্টার্ড ফিল্ড ট্রেড ইউনিয়নস রোজ ভ্যালির সাধারণ সম্পাদক, এবং রয়েছেন রণদীপ দে, তিনি এই অর্গানাইজেশন, এই অল ইন্ডিয়া জয়েন্ট ফোরাম অফ রেজিস্টার্ড ফিল্ড ট্রেড ইউনিয়নসের যুগ্ম সম্পাদক। অমিতবাবু, আপনাকে দিয়ে আমি শুরু করি যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে সেবি, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, তারা নাকি অভিযোগ করেছিল, এবং সেই অভিযোগ ছিল যে রোজ ভ্যালি কোম্পানি আইন মেনে চলেনি, আইন ভেঙে কিছু করেছে। এই ভিত্তিতেই ইডির তদন্তকারীরা রোজ ভ্যালির কর্পোরেট অফিসে গিয়েছিলেন, এরকমই আমরা জেনেছি। সংবাদ মাধ্যমে সেই খবর এসেছে এবং তা থেকে এই প্রশ্নগুলো উঠতে শুরু করেছে। কী ধরনের কোম্পানি আইন ভাঙার অভিযোগ নিয়ে ইডির তদন্তকারীরা গিয়েছিল? না, অ্যাকচুয়ালি এই ব্যাপারে একটু বিভ্রান্তি প্রকাশ রয়েছে আর কি। যে অভিযোগটা যেটা নিয়ে বলা হচ্ছে যে একটা 12 কোটি টাকা অবৈধভাবে ডিবেঞ্চার তোলার যে অভিযোগটা, কিন্তু যদি আমরা একটু ফ্ল্যাশব্যাকে চলে যাই, যে এটা 2001-2তে এই ডিবেঞ্চার স্কিমটাকে লঞ্চ করা হয়েছিল। পরবর্তীকালে সেবির তরফ থেকে একটা অবজেকশন লেটার পাওয়ার এগেনস্টে কোম্পানি তার একটা রিপ্লাই করে, কিন্তু তার অনেক আগেই কোম্পানি স্কিমটাকে ওয়াইন্ড আপ করে দেয়, এবং ওয়াইন্ড আপ করার পরে সমস্ত টাকা যারা ইনভেস্টার ছিলেন তাদেরকে ফেরত দিয়ে দেওয়া হয়। একটা জায়গায় সংখ্যাতত্ত্বেরও ভুল আছে, এটা 12 কোটি না, এটা অ্যাকচুয়ালি 9,97,00,000 টাকার মতো অ্যাপ্রক্সিমেটলি। এবং সেইটার এগেনস্টে পরবর্তীকালে সেবির তরফ থেকে আরেকটা অভিযোগ করে দেওয়া হয়। যখন দেখা গেল যে মানুষ টাকা ফেরত পেয়ে গেছেন, তখন অভিযোগ করা হয় যে আমরা ইনফরমেশান চেয়েছি, ওনারা দেননি, কিন্তু ইনফরমেশান টাইম টু টাইম সবসময় দেওয়া হয়েছে। তা ওনাদের অভিযোগটা ছিল যে ডিলে ইনফরমেশনের জন্য ওনাদেরকে 1 কোটি টাকার একটা ফাইন করা হয়, এবং কলকাতা হাইকোর্টে সেখানে সেই রায়টা বেরোয়। ঠিক আছে, ডিলে ইনফরমেশান, যে ইনফরমেশন অনেক দেরিতে গেছেন, টাকা ফেরত দিয়েছেন কিন্তু দেরিতে গেছে। তার এগেনস্টে যখন আমাদের সংস্থার তরফ থেকে যখন সিকিউরিটি অ্যাপেলেট ট্রাইব্যুনালে একটা মামলাটা করা হয় যে এই 1 কোটি ফাইনের, কারণ আমরা টাইম টু টাইম দিয়ে গেছি, দেরিটা কেন বলা হচ্ছে এটার এগেনস্টে, বা 1 কোটি টাকা আমি কেন দেবো, সাধারণ মানুষের থেকে সংগ্রহ করা যে টাকাটা সেটা আমি এইভাবে কেন ফাইন হিসাবে দেবো, যেখানে আমি মানুষকে তার প্রাপ্য টাকা ফেরত দিয়ে দিয়েছি অলরেডি। তো তার ভিত্তিতে গত 12ই ডিসেম্বর 2013-তে স্যাটের একটা অর্ডার কিন্তু বেরোয়। সেই অর্ডারে প্যারা নাম্বার 8-এ খুব পরিষ্কারভাবে লেখা রয়েছে, স্যাটের যে মাননীয় বিচারপতি তিনি লিখেছেন যে রোজ ভ্যালির যে রিয়েল এস্টেট অ্যান্ড কনস্ট্রাকশনের যে ডিবেঞ্চারটা, তার সমস্ত টাকা ইনভেস্টাররা পেয়ে গেছেন, তাদেরকে ফেরত দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সেক্ষেত্রে ওনারা যে দিয়েছেন ডিলে, যেটা অভিযোগ করেছেন, সেই ডিলেটা অ্যাজ সাচ ডিলে নয়, কারণ ওনার অর্ডারটা যিনি করে দিয়েছিলেন তার আগেই কিন্তু পেপারসগুলো জমা পড়ে যায়। তবুও এটাকে কনসিডার করার জন্য ওনারা ওই 1 কোটি টাকার এটাকে 10 লাখে নামিয়ে নিয়ে আসেন, এবং সেই 10 লাখ টাকাও কিন্তু পেমেন্ট করে দেওয়া হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে আজকে এটা খুব পরিষ্কার যে অভিযোগটা ছিল যে প্রাইভেট অ্যান্ড পাবলিক প্লেসমেন্টের ব্যাপারে, এবং তার থেকেও বড় কথা অভিযোগটা অ্যাকচুয়ালি কি টাকা মানুষকে ফেরত দেওয়া না দিলে সেটা একটা অভিযোগ, নাকি কাগজপত্র ডিলেটে দিয়েছি সেটা অভিযোগ না। তাহলে ইডির অফিসারদের কোট করে সংবাদ মাধ্যম লিখছে যে সেবির অভিযোগের ভিত্তিতে ইডি গিয়েছিল। হ্যাঁ, সেবির তার অভিযোগটা কিন্তু টাকা ফেরত দেওয়াটা কনসার্ন নয়, টাকা ফেরত যে দিয়ে দিয়েছি সেটা কিন্তু স্যাটই বলেছে, সেটা সেবিও তার পার্টি ছিল, সেই তো মামলাটার অন্যতম পক্ষ ছিল। তা সেখানে সেবিও ডেফিনেটলি জানে এটা, যে টাকা কিন্তু এটা ফেরত দিয়ে দিয়েছে, দেরিতে কেন দিয়েছি সেটা আমার অভিযোগ। আরেকটা অভিযোগ আছে, যেটা হচ্ছে যে আমি প্রাইভেট অ্যান্ড পাবলিক প্লেসমেন্ট, কিন্তু এটা কমপ্লিটলি প্রাইভেট প্লেসমেন্ট ছিল। সেক্ষেত্রে এই অভিযোগটার আমাদের দিক থেকে আমার মনে হয় না কোনো রকম এই অভিযোগ করার মতো কোনো কারণ রয়েছে, যদিও সেটা তারা করতেই পারেন, এটা তার তরফ থেকে মনে হতে পারে। কিন্তু আলটিমেটলি যেখানে আমি সেই ডিবেঞ্চারে সমস্ত টাকা মানুষকে ফেরত দিয়ে দিয়েছি,
সেখানে আজকের দিনে এটাকে সামনে রেখে একটা অস্থিরতা তৈরি করার প্রবণতা, যেটা আলটিমেটলি, কারণ আজকে যে আমরা প্রোগ্রামটাতে এসছি প্র্যাকটিক্যালি, মানে আপনারা বলাতে আমরা যে এসছি, মানে আমরা কেন এলাম এটা একটা তো বোঝার ব্যাপার আছে। আজকে ধরুন যে গত 2-3 দিন ধরে যেভাবে আজকে একটা তদন্ত হতে পারে, তদন্তকারী দল এসছেন, বিগত দিনেও আপনি একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট বললেন যে অস্থিরতা তৈরি করা, মানে আপনার বক্তব্য থেকে মনে হচ্ছে যে কোনোভাবে অস্থিরতা তৈরি করার কোনো সুবিধা থেকে চেষ্টা হয়েছে বলে আপনারা সন্দেহ করছেন। এটা আমরা সন্দেহ করি ডেফিনেটলি, কারণ একটা যুক্তি তো একটা কাজ করবে। আজকে আমি একটা আমরা বলছি যে সমস্ত রেগুলেটরি বডিজ বা সমাজের জন্য মানুষ সবাই চাইবেন যে গ্রাহকরা তার কষ্টার্জিত পয়সা রেখেছে সেটা তারা ফেরত পাচ্ছেন, টাইমলি পাচ্ছেন কিনা। সেটা যখন দিয়ে দেওয়া হয়ে গেছে, একটা অর্ডার যখন সেটাকে আমাকে সাপোর্ট করছে, তাহলে আজকে আমি প্যারালাল ওই অভিযোগটা কেন টেনে আছি, সেই পুরনো আজ থেকে 10 বছর আগের একটা হিস্ট্রিকে টেনে নিয়ে এসে সেটা যদি মূল অভিযোগ হয় ইডির তদন্তে, সেটা খুব দুর্ভাগ্যজনক আমাদের কাছে। আচ্ছা, আমি একটুখানি রণদীপবাবু আপনার কাছে আগে জেনে নিই। আমরা আমাদের দর্শকদের আপনাদের পরিচয় হিসেবে বলেছি যে আপনারা অল ইন্ডিয়া জয়েন্ট ফোরাম অফ রেজিস্টার্ড ফিল্ড ট্রেড ইউনিয়নস রোজ ভ্যালির প্রতিনিধি এবং আপনি এই সংস্থার যুগ্ম সম্পাদক। ইনফ্যাক্ট এই সংস্থা সম্পর্কে একটা ধারণা আমার মনে হয় দর্শকদের কাছে দেওয়া দরকার, কারণ না হলে আপনি কেন বা অমিতবাবু কেন এই প্রসঙ্গে কথা বলছেন এটা স্পষ্ট হবে না। কাজেই আমি আপনাদের এই সংস্থা বা এই জয়েন্ট ফোরাম সম্পর্কে একটু আগে 2-4 কথা আপনার কাছ থেকে একটু শুনতে চাই। প্রথমত আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। জয়েন্ট ফোরাম অ্যাকচুয়ালি একটা বিশেষ পরিস্থিতিতে আমরা তৈরি করেছিলাম। তৈরিটা হয়েছিল 2010 সালের শেষে গিয়ে আমরা যখন দেখলাম যে আমরা একটি স্কিমের ওপর কাজ করতাম, রোজ ভ্যালি রিয়েল এস্টেট অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড। সেই স্কিমটা আমরা বাজার থেকে তুলে নিল ম্যানেজমেন্ট তুলে নেওয়ার পরেও আজকে সেই স্কিমের ওপরে ইনজাংশন জারি করলো সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। শুধু তাই নয়, আজকে বিভিন্ন ক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম যে ভারতবর্ষের বুকে আজকে বহু কোম্পানি যারা মার্কেটে কাজ করতে এসছে, কেউ 10 দিন, কেউ 15 দিন, কেউ 20 দিন, কেউ 1 মাস, কেউ 2 বছর, তারাও সমসাময়িকভাবে এই কোম্পানিগুলোকে বলছে, মানে আমাদের সাথে তুলনা করে বলছে যে আমরাও রোজ ভ্যালির মতো, আমরাও রোজ ভ্যালি। তো এটা একটা খুব সমস্যার কারণ হচ্ছিল আমাদের কাছে। ভারতবর্ষে 23,000 রেজিস্টার্ড এই ধরনের কোম্পানি ছিল এই স্ক্যামটা হওয়ার আগে পর্যন্ত। বিগত দিনেও স্ক্যাম হয়েছে, আগামী দিনেও হবে। তো আমরা এটা জানতাম। জানার পর আমরা একটা ফোরাম করি যে দেখুন ম্যানেজমেন্টের কথা বলছি, গ্রাহকের কথা ডেফিনেটলি বলবে, কারণ গ্রাহক কষ্টার্জিত পয়সা রেখেছে। তাহলে আমরা যারা ফিল্ড ওয়ার্কার, আজকে ধরুন আমাদের এখানে প্রায় 20 লক্ষ ফিল্ড ওয়ার্কার কাজ করেন কম বেশি, 20,000 অফিস স্টাফ কিন্তু আজকে এর সঙ্গে যুক্ত, যেখানে সারা ভারতবর্ষে আজকে মানে কোটি কোটি সমস্যা কিসের, বেকারত্বের। সেখানে কিন্তু আজকে এত বড় একটা এমপ্লয়মেন্টের জায়গা কিন্তু রোজ ভ্যালি। আজকে সেটাকে সিকিউর করার জন্য, আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা মনে করলাম যে এমন একটা কিছু প্ল্যাটফর্ম দরকার যাতে আমাদের কথাটাও মার্কেটে তুলে ধরায়। তার থেকেই কিন্তু জয়েন্ট ফোরামের সৃষ্টি। প্রথমে আমরা আলাদাভাবে সংগঠনটা তৈরি করেছিলাম। পরবর্তীকালে আমরা মনে করলাম যে দাবিটা তো একই, আজকে আমাদের তো ট্রেড ইউনিয়ন, আমরা তো কোনো রাজনৈতিক সংগঠন নয়। তো ন্যাচারালি আমরা সবাই ইম্প্যাক্টভাবে জয়েন্ট ফোরামটাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা নিলাম, মানে এইভাবে জয়েন্ট ফোরাম তৈরি। আচ্ছা, আমি আবার অভিযোগ প্রসঙ্গে আসি, কারণ সেখানেই মূলত আমাদের ফোকাস, আমরা সেই জায়গাটাই বোঝার চেষ্টা করছি। আমি অমিতবাবু আবার আপনার কাছে আসবো। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নাকি বলেছে, এটা সংবাদ মাধ্যমে আসা অভিযোগ, আমি সেইটাকেই আপনার সামনে রাখতে চাইছি, যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযোগ রোজ ভ্যালি গ্রুপের বিভিন্ন সংস্থা একে অপরকে ঋণ দিয়েছে এবং তার মধ্যে কারচুপি রয়েছে, অর্থাৎ সেক্ষেত্রে আইন মানা হয়নি। হ্যাঁ, ঠিক আছে, ওটা আমি যাচ্ছি, আপনার প্রশ্নের উত্তরে যাব। কিন্তু আমার তার আগে যেটা না বললেই নয়, যে আজকে আমরা এখানে এই যে ধরুন 3 দিন ধরে বা তদন্ত একটা হচ্ছে, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে এটাকে রেড বলা হচ্ছে, কোথাও হানা বলা হচ্ছে, কোথাও তল্লাশি বলা হচ্ছে। আমার প্রশ্ন, এটা একটা তদন্তকে তদন্ত কেন বলছি না, কেন আমরা এটাকে হানা বলছি, কেন এটাকে তল্লাশি বলছি, অভিযোগটা কোথায়? আমি 3 দিন আগে একটা ইংরেজি সংবাদপত্রের যেখানে দেখা গেল, তারাই লিখেছেন, এটা আমাদের বক্তব্য নয়, তাদের বক্তব্য, ইডি সূত্রে তারা খবর পেয়েছেন, এটা দিল্লির অফিস থেকে, যে রোজ ভ্যালির এগেনস্টে সারা ভারতবর্ষে একটা সিঙ্গেল পুলিশ কমপ্লেন নেই। তাহলে এটাকে হানা কখনো, আমি একটা অভিযোগ পেলাম। এবার অভিযোগ, হ্যাঁ ঠিক আছে, সেবি একটা তার একটা, আপনি আপনার বক্তব্য থেকে একটা জিনিস আমি একটু পরিষ্কার করে নিই, সিঙ্গল পুলিশ কমপ্লেন নেই মানে ইডি যে আপনার রোজ ভ্যালি কর্পোরেট অফিসে যখন এই অভিযান চালাচ্ছে তখন তাদের হাতে কোনো রিটেন এফআইআর নেই, রেজিস্টার্ড কমপ্লেন নেই? নো, নাথিং।
তারা একটা নিজেরা সামান ইস্যু করে তারা যাচ্ছে, নিজেদের দিক থেকে একটা সামান ইস্যু করছে, এবং সেটাও সব থেকে বড় কথা কি, সেটা কিন্তু আন্ডার তারা প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট 2002-তে করছে তারা। তার মানে তারা কিন্তু দেখতে এসেছে, এখন একবার বলা হচ্ছে ডিবেঞ্চার, আরেকবার তারা ইস্যু করছে হচ্ছে মানি লন্ডারিং অ্যাক্ট, কিন্তু বলছে মুখে ডিবেঞ্চারের অভিযোগ। আমরা দেখতে পাচ্ছি সংবাদ মাধ্যমে, বিভিন্ন গণমাধ্যমে যে ডিবেঞ্চারের অভিযোগ, কিন্তু যদি অভিযোগ ডিবেঞ্চারের হয় তাহলে সেটা না বলে তার লন্ডারিং অ্যাক্টটা সামনে আসছে কেন? আর লন্ডারিং অ্যাক্ট যদি হয় তার মানে আমি টাকা নিয়ে সেটাকে বিদেশে পাচার করেছি কি সরিয়ে দিয়েছি, মানে এইটুকু অন্তত 18 বছরের কাজ করার পর আমরা ফিল্ড কর্মীরা যেভাবে ট্রেড ইউনিয়ন করি, আমরা ম্যানেজমেন্টের সঙ্গে যেভাবে ইয়ে করি, তাতে কিন্তু আমরা দেখেছি যে মানে অন্তত এই একটা অভিযোগ রোজ ভ্যালি, হ্যাঁ রোজ ভ্যালি আজকে বড় হয়ে গেছে, এটা অভিযোগ, রোজ ভ্যালি এত মানুষকে কর্মসংস্থান, সেটা একটা অভিযোগ হতে পারে, কিন্তু মানি লন্ডারিং অভিযোগটা সত্যিকার আমাদের কাছে অত্যন্ত আমরা মর্মাহত এই অভিযোগটা পাওয়াতে। কিন্তু তার মানে বোঝা যাচ্ছে ওনারাও কিন্তু কনফিউশন আছে, একবার বলা হচ্ছে ডিবেঞ্চার অভিযোগ, একবার বলছে লন্ডারিং অভিযোগ, তাহলে অ্যাকচুয়াল অভিযোগটা কি, এটা একটা কিন্তু একটা বোঝার দরকার আছে। এবং আজকে আমরা যেটা বসেছি এই কারণে, এই যে ধরুন আজকে 3 দিন ধরে যে ঘটনাগুলো ঘটছে, আজকে সেইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আজকে 23,000 মানে হাজার হাজার কোম্পানি, 2-3টে কোম্পানির নাম বাজারে ঘুরেছে, কিন্তু যে কোম্পানিগুলো মানুষকে প্রতারিত করে চলে গেল, সেখানে তাদেরকে কাউকে খুঁজে পাওয়া গেল, অসহায় ফিল্ড কর্মী গ্রাহকরা, তাদের খবর কিন্তু সংবাদ মাধ্যমের বিভিন্ন জায়গায় কিন্তু একবারও আসছেনি। তাদের ছবি, তাদের অফিসের ছবি, তাদের মালিকদের ছবি, সেগুলো আসছে না। সেখানে কি তদন্ত হচ্ছে, কারা কারা ঢুকছে, কে কখন বেরোলো ওখান থেকে, কে কী সূত্র, সেটা আমরা দেখতে পাচ্ছি না। অথচ যারা আজকে এই 18 বছর ধরে মানুষের পাশে রয়েছে, গ্রাহকদের পাশে আমরা ফিল্ড কর্মীরা রয়েছি, আমাদেরকে মানে অ্যাটলিস্ট আমরা আজকে এখানে এসছি একটাই কারণে, মনে করা হচ্ছে কোম্পানিটা বোধহয় সাফারার হচ্ছে। কোম্পানি কিন্তু সাফারার হচ্ছে না, ম্যানেজমেন্ট এখানে সাফারার হচ্ছে না, এখানে ওয়াজ সাফারার হচ্ছে প্রথম হচ্ছে কাস্টমাররা। কারণ যারা আজকে আস্থা নিয়ে রোজ ভ্যালিতে তারা তাদের ইনভেস্টমেন্ট বা আমাদের টাইম শেয়ার ইনভেস্টমেন্ট যারা করেছেন বা কার্ড পারচেস করেছেন, তারা আজকে আতঙ্কিত, তারা তো অত নিয়মকানুন বোঝেন না, তারা একটা ফিল্ড কর্মীর কথায় আস্থা রেখে তারা করেছেন। আর তারা যখন ওয়াজ সাফারার, ফিল্ড কর্মীটাও সাফারার, তাহলে ফিল্ড সংগঠন, তার সঙ্গে অফিস কর্মচারী যারা রয়েছে, 20,000 অফিস কর্মচারী, 20 লক্ষ মানুষ, আজকে ওই একটা ফিল্ড কর্মচারী গ্রাম থেকে বা শহর থেকে যে ফর্মটা তুলে আনে, তাকে যখন আজকে অপমানসূচক কথা শুনতে হচ্ছে, তাকে যখন একটা জবাবদিহির মতো করতে হচ্ছে কোনো দোষ ছাড়া, তাহলে সে আজকে ওয়াজ সাফারার। যে গ্রাহক করছেন তার মনের জ্বালা থেকে করছেন, তিনি আজকে ওয়াজ সাফারার। দেখানো হচ্ছে বোধহয় কোম্পানি ওয়াজ সাফারার, কোম্পানি ওয়াজ সাফারার নয়, আজকে সব থেকে ওয়াজ সাফারার কাস্টমাররা, তারপরে ওয়াজ সাফারার আজকে ফিল্ড কর্মীরা এবং অফিস কর্মচারীরা। তাহলে প্রশ্ন হচ্ছে আজকে যদি আমরা জনস্বার্থেই কাজটা করি, জনগণের গ্রাহকদের স্বার্থে যদি তদন্ত হয়, এই ধরনের তদন্ত তো কিন্তু অমিত বাবু যেটা ধরুন যেভাবে গণমাধ্যমে বিষয়টিকে আনা হয়েছে, বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখেছি অনেক বিশেষজ্ঞকে সামনে রেখে বা তাদেরকে কোট করে বলা হয়েছে যে পরিমাণ ইন্টারেস্ট দেওয়ার কথা, আপনারা যে স্কিম জনতার কাছে নিয়ে যাচ্ছেন, যে পরিমাণ ইন্টারেস্ট দেওয়ার কথা বলছেন, তারা বলছেন যে এটা নর্মালি সম্ভব নয়। প্রথম কথা হচ্ছে ইন্টারেস্ট শব্দটাই আমাদের অভিধানে নেই, এই জায়গাটাই তো অ্যাকচুয়ালি দেখুন, যখন যেখানে বসানো হয়েছে সবাইকে, সেখানে তো আমরা কেউ ছিলাম না। তাহলে অ্যাকচুয়ালি আমি যদি একজন কারোর অভিযোগ করি, তাকে তো বলার সুযোগ দিতে হবে, এটা তো একটা ন্যাচারাল জাস্টিস, এটা প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস। তা তুমি বলে যাচ্ছি না, আমি তো বলছি আমি ইন্টারেস্টটা কারবারই করি না, আমার ইন্টারেস্ট গল্পটাই আমার স্কিমের মধ্যে কোথাও নেই। তাহলে আগে আমার স্কিমটাকে তার মানে একটা মিস ইন্টারপ্রিট করা হচ্ছে। আমি একটা উদাহরণ দিই আপনাকে, এই যে আমি আজকে একটা দৈনিক সংবাদপত্র দেখলাম, হারোয়া বলে একটা জায়গায় মানস মণ্ডল বলে একজন ব্যক্তি, তিনি সুইসাইড করেছেন। বিবৃতিটা বেরোলো, রোজ ভ্যালির এজেন্ট আত্মঘাতী, আজকের মানে টাটকা খবর একদম। আপনি যদি একটু খোঁজ নিয়ে দেখেন, আপনাদের সেই যোগাযোগ আছে, কানেকশন আছে, সেই যারা লিখে তাদেরও কানেকশন আছে, সেইখানে সেই হারোয়া থানায় কিন্তু যেটা এসছে অভিযোগটা, যে তার পারিবারিক অভিযোগের ভিত্তিতে, কারণ সেই ব্যক্তিটি 3 দিন আগে রোজ ভ্যালি অফিসে এসেছিলেন, তিনি অত্যন্ত গর্বিত বোধ করতেন রোজ ভ্যালিতে কাজ করার জন্য, কিন্তু আজকে যখন তার পারিবারিক কলহের কারণে যেটা অফিসিয়ালি রেজিস্টার হলো থানাতে, সেটা জানার পরেও কেন এটা লেখা হলো যে রোজ ভ্যালির এজেন্ট আত্মঘাতী? মানে আমি কাকে বাঁচাতে চাইছি? কাস্টমারকে বাঁচাতে চাইছি? আজকে গণমাধ্যম কি সমস্ত একটা কথা আমি এখানে অ্যাড করি, সমস্যাটা যেটা মেনলি হয়ে গেছে যে আজকে 23,000 কোম্পানির মধ্যে 2-3টে বেঁচে আছে, মানে আমরা অপরাধ করে ফেলেছি, আমরা বেঁচে আছি, এটাই হচ্ছে সব থেকে বড় কিন্তু আজকে। এবং আরেকটা, এবং আমি মনে করি সবাই মনে করছে যে আমরা যেন অপরাধ করেছি, এতদিন ধরে তাও কাজটা করলাম আমরা 17 বছর, পদ্ধতিগত ভুল থাকতেই পারে, 100% থাকতে পারে, কিন্তু সেই পদ্ধতিগত ভুলটা সংশোধন করারও জায়গা থাকবে 100%। দেখবেন আমাদের দেশে যে কোনো মানুষ যদি কোনো অপরাধ করে, তাকে প্রথম কোথায় পাঠানো হয়? কারাগারে পাঠানো হয়। ঠিক তো, আমরা বলি কারাগারে পাঠানো, অ্যাকচুয়ালি সেটা কিন্তু কারাগারে পাঠানো হয় না, বলা হয় সেটা সংশোধনাগারে গেল। তার মানে একটি মানুষে অপরাধ করলে, খুন করলে, তাকে কিন্তু সংশোধনাগারে পাঠানোর অপশান রয়েছে।
আজকে আমাদের এখানে কি আমাদের বলার অপশান নেই, আজকে আমাদের প্রথম থেকেই কিন্তু একটা গায়ে স্ট্যাম্প করে দেওয়ার চেষ্টা চলছে, যেটার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এত মানুষের রুটি রুজির স্বার্থে। এবার আপনি বলুন। আমার প্রশ্নটা আরেকটা, যেটা মানে ধরুন আপনি যে জায়গাটা বললেন আপনারা ইন্টারেস্টেড কারবার আপনারা করেন না, এই জায়গাটাকে একটু পরিষ্কার করুন, কারণ সেটা আমি আসছি। এটা তো অন্যতম একটা কি বলবো অন্যতম পয়েন্ট, যেটাকে তুলে বিভিন্ন বিশেষজ্ঞদের সামনে রেখে সমালোচনা করা, সেটা আমি আসছি আপনার কাছে। তার আগে আমি দু একটা জিনিস না বললে হবে না, কারণ সেটা আজকে ধরুন প্রথম কথা হচ্ছে যে আজকে আমরা যে রিয়েল এস্টেট অ্যান্ড কনস্ট্রাকশন বলা হচ্ছে, সেই স্কিমটা 2010-এ ওয়ান ডে হয়ে গেছে। সেবি একটা অর্ডার 3 তারিখে জানুয়ারি মানে 3 তারিখে 2011-তে বলেছিল স্কিমটাকে বন্ধ করে, তার অনেক আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, তারপর থেকে যা কমিটমেন্ট মেটানো, প্রতিশ্রুতি মেটানো, সেটা মিটিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছিলাম আমরা রেগুলার কোর্সে। তার এগেনস্টে একটা মামলা হয়, সেই মামলার এগেনস্টে আমরা কোম্পানি করে, আমরাও জয়েন্ট ফোরামের থেকে আমরা ছিলাম সেখানে। তো পরবর্তী সেই মামলাটা গড়াতে আজকে স্যাটে গিয়ে দাঁড়িয়েছে, সে আগামী দিনে হয়তো কিছুদিনের মধ্যে তার ইয়েও বেরোবে। প্রশ্নটা যেটা হচ্ছে যে আজকে ওই যে আমরা এবং তার ফলে কী হয়, সেবি যেটা বলে যে ওই অর্ডারে বা পরবর্তী অর্ডারে যে তুমি তোমার কোনো সম্পদ বিক্রি করতে পারবে না, হলো একটা। তুমি আমার উড়িষ্যাতে আমাদের একটা সোরো বলে পুলিশ স্টেশনে, সেখানে একজন এসপি আমাদের যে টাইম শেয়ার প্রোডাক্টটা, সেই শেয়ার কথাটাকে উনি ধরে নিলেন ইট ইজ ইকুইটি শেয়ার। টাইম শেয়ার যে একটা ডিফারেন্ট অ্যাসপেক্ট, 63 বছর ধরে পৃথিবীর বুকে চলছে। ভারতবর্ষে রোজ ভ্যালি একা নয়, ভারতবর্ষে আজকের দিনে দাঁড়িয়ে মাহিন্দ্রা, স্টারলিং থেকে শুরু করে আইটিসি থেকে বিভিন্ন ভালো ভালো প্রতিষ্ঠিত কোম্পানি তারা টাইম শেয়ারে কাজ করে। মানে এবার রোজ ভ্যালিকে ধর, বাকিরা রোজ ভ্যালি চিটফান্ড, বাকিরা সব ওকে, কিন্তু ইনস্ট্রুমেন্ট ইজ সেম। তাহলে এইখান থেকে দাঁড়িয়ে আজকে ওখানে উনি ভাবলেন যে এটা শেয়ার লেখা আছে যখন, তার মানে ইকুইটি শেয়ার, সেবির লিস্টিং নেই, 1274 অ্যাকাউন্ট বন্ধ করে দাও, ঠিক আছে। তাহলে প্রশ্নটা হচ্ছে তার বোঝার ভুলে আজকে আমরা মানুষকে টাকা ফেরত দিতে চাইছিলাম। তাহলে আমার সম্পত্তি বিক্রি করতে পারবো না, আমি সম্পত্তি করেছিলাম কী জন্য? ভবিষ্যতে আমার দায় মেটাবো বলে। আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিজার্ভ করেছিলাম কী জন্য? আমার কোনো কারণে সম্পত্তি সময় সময় যে দরকার হয় ফান্ডিং, সেটা আমি ওখান থেকে সাপোর্ট নেব। তাহলে তুমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দাও, তুমি সম্পত্তি বিক্রি করতে দেবে না, নিষেধাজ্ঞা রাখবে, কয়েকটা রাজ্য সরকারেরও আছে এটা, আর তুমি বলছো মানুষকে টাকা ফেরত দাও। তার মানে তুমি কি চাইছো? তুমি জানো যে সেবি যেটা বলছে বা বিভিন্ন জায়গা থেকে যেটা আসছে তদন্তে, যে তুমি এরা বুঝে গেল যে এরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছি, সম্পত্তি দেবো না, তার মানে এটা টাকা ফেরত দিতে পারবে না। টাকা ফেরত যখন দিতে পারবে না, তখন এদের এগেনস্টে ক্রিমিনাল প্রসিডিংস চালু করা হবে। তার মানে এই জন্য বলছি না, এটা অস্থিরতা তৈরি, তুমি আমাকে সব দিয়ে আটকে দেওয়ার চেষ্টা করছো। অথচ আমরাই কিন্তু একমাত্র যারা কিন্তু কমিটমেন্ট মিটিয়ে আসছি, ফিল্ড কর্মীরা থ্রু আমাদের ম্যানেজমেন্টের যে ফর্মুলা পলিসি, সে অনুযায়ী দাঁড়িয়ে আমরা কমিটমেন্ট মিটিয়ে যাচ্ছি। তাহলে এইভাবে একটা অস্থির, এবং আরও যদি দেখেন আপনি যে একটা কোম্পানি আজকে 12 মাস ধরে এই লড়াইটা করে যাচ্ছে। আমি অবাক হয়ে দেখলাম যে 21 তারিখে আমরা 1.5 লক্ষ মানুষের সমাবেশ আমরা করলাম। মানে 500 লোকের সমাবেশ হলে নিউজ প্রিন্ট খরচা হয় প্রচুর। আজকে আমার এখানে একটা তদন্তকারী দল এসছে, সেটা কোনো সংবাদপত্রে হেডলাইন হয়ে গেল, কিন্তু আমার 1.5 লক্ষ মানুষ আজকে এক জায়গায় সমবেত হয়ে তারা একটা তার রুটি সাংবিধানিক অধিকারটাকে তুলে ধরার চেষ্টা করছে, সেটা এক কোনো নিউজ প্রিন্ট তার জন্য খরচা করা গেল না। তাহলে আলটিমেটলি কোন জায়গাটা দাঁড়াচ্ছে, মানে এটা আমি কেন করছি? তাহলে আমার কথা হচ্ছে যে অস্থিরতা তৈরি এই কারণেই বলছি, কারণ যে প্রচারগুলো আসছে, প্রচারের মধ্যে সারবত্বটা কিন্তু নেই। আমি কত উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন যে এই 2 দিন ধরে দেখা গেল বিভিন্ন জায়গায়, বিভিন্ন টিভি চ্যানেলেও দেখা গেছে সংবাদপত্র, যে কিছু অফিস আমাদেরকে তারা নাকি তাড়াতাড়ি ঝাঁপ ফেলে দিয়েছে, বা একটা ব্রাঞ্চের নাম করে বলা হচ্ছে দক্ষিণ কলকাতাতে যে সেই ব্রাঞ্চে ইডি গেছে। দুটোই একদম অ্যাবসলিউটলি ফলস। কোথাও কোনো দিন ঝাঁপ বন্ধ হয়নি। ঝাঁপ যদি বন্ধ করব, তাহলে বারবার চিল্লিয়ে ম্যানেজমেন্ট ওদিকে যা বলার বলছে। আমরাই তো বলেছি 2013 সালের আপনার 12ই ফেব্রুয়ারি আমাদের কনভেনশনে যে কোন আমরা চাইছি তদন্ত হোক, কিন্তু খোলা রেখে তদন্তটা হোক, বন্ধটা কিন্তু কোনো সলিউশন নাই। রেগুলারাইজ করার কথা কেউ বলছে না। আজকে যে 23,000 কোম্পানির যে জায়গাটা দরজা বন্ধ হয়ে গেল এই অস্থিরতার ফলে, সবাই সেটা চাইছিল না বন্ধ করতে, কিন্তু এমন একটা অস্থিরতা তৈরি করে দেওয়া হলো যে আজকে সেই লোকগুলো আলটিমেটলি কারা সাফার হলো? হোয়াটসঅ্যাপ আর কাস্টমাররা। কিন্তু যারা আজকে সেটাকে রাখতে চাইছে তাদেরকেও করে দাও কেন? আচ্ছা, এখানে মূল কমিটমেন্ট তো কোম্পানির যারা মূল বিনিয়োগকারী তাদের কাছে, এটা নিয়ে তো কোনো বিতর্ক নেই যে যারা বিনিয়োগ করেছেন তারা পয়সা ফেরত পাচ্ছেন কিনা, এটাই সরকারও বলছে যে তারাও এটাই দেখতে চাইছেন। সরকারি সংস্থা, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কেন্দ্রীয় সরকারি সংস্থা, তাদেরও মূল জায়গাটা হয়তো এটাই হওয়া উচিত। আমি একটু আপনার কাছে রণদীপবাবু শুনি বা জানতে চাই যে
রোজ ভ্যালিতে যারা বিনিয়োগ করেছেন বিনিয়োগের টাকা ফেরত পাননি এরকম কোনো অভিযোগ কোথাও আছে? এখনো পর্যন্ত আমাদের জানা নেই। দেখুন, অভিযোগটা তো এলে আমরা জানতে পারবো। এখনো পর্যন্ত একটাও সেরকম অভিযোগ আমাদের জানা নেই। হ্যাঁ, কোথাও কোথাও আমাদের পরিষেবাগত কিছু সমস্যা আছে, কারণ এত বড় একটা ঘটনা ঘটে গেছে। আজকে সেই 3 অক্ষরের কোম্পানিটা বন্ধ হওয়ার পর হাজার হাজার মানুষ, আজকে যেহেতু রোজ ভ্যালির দিকে সবাই দেখিয়েছিল, যে হাজার হাজার মানুষ কিন্তু আজকে আমাদের অফিসে ভিড় করেছিল সেই সময়। আজকে আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে সেদিনকার ডেটেও দাঁড়িয়ে আমরা কিন্তু প্রতিশ্রুতি রক্ষা করেছি, আজকেও রক্ষা করছি। সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু আমরা কাজ করছি এবং সেখানে 865টার মতো কম বেশি অফিস, অলমোস্ট 80 to 85% জায়গায় আমাদের কিন্তু পরিষেবা একদম স্বাভাবিক আছে। কিছু কিছু জায়গায় কিছু প্রবলেম আছে এবং সেই প্রবলেমটা আমরা আশা করছি উইদিন 1 to 2 মান্থ আমরা এটা কিন্তু কাটিয়ে উঠতে পারবো 100%। এটা জায়গাটা ওই অভিযোগটা কখনোই করা যাবে না যে পেমেন্ট হয়ে গেছে, মানে এটা অত্যন্ত হাস্যকর। পেমেন্ট হয়ে গেছে কিন্তু ক্লায়েন্ট, সেটাও একটা অভিযোগ এসেছে, সেটাও অভিযোগ একটাই নয়, কিন্তু এটা একটা সংবাদপত্রে বেরিয়েছে। কিন্তু আমি আবার একটা কথা বলছি, এই যে আপনার কোনো অফিসে ইডি গেল না, সেটা ইডি গেল, ঝাঁপ বন্ধ হলো না, ঝাঁপ বন্ধ হয়ে গেল, ঠিক আছে। এই যে তার মানে আমি কি ধরে নেবো যে এই কথাটা ওই কথাটার মতো সত্যি? যদি আমি ওটা যখন মিথ্যে, তাহলে এটাকে আমি সত্যি ধরছি কেন? যে একটা মানুষ পেমেন্ট পেয়ে যাবে বলা হচ্ছে। আপনি ঠিক বলেছেন, সংবাদপত্রে এই খবর বেরিয়েছে যে রোজ ভ্যালি দেখিয়েছে টাকা ফেরত দেওয়া হয়েছে, অথচ সেই বিনিয়োগকারী টাকা ফেরত পান, এটা বেরিয়েছে সংবাদ মাধ্যমে। আমি সেটাই বলছি, তার মানে আমার কথা আপনার দাবি এটা মিথ্যে, একদম 100%। এটা 100% এটা মিথ্যে। হ্যাঁ, আমার সেখানে হয়তো হতে পারে যে তার আমাদের সব অ্যাকাউন্ট পে চেকে পেমেন্টটা হয়, ঠিক আছে। মেবি সে হয়তো ডিসচার্জ ভাউচারটা সে সাইন করেছে কোনো কারণে, বা সে যখন ক্যান্সেলেশন করেছে সেখানে তার অ্যাকাউন্টের সঙ্গে হয়তো কোনো হয়তো টেকনিক্যাল কোনো ফল্ট হতে পারে, ম্যাক্সিমাম দিস মাচ। অথবা তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়তো সে ডিটেলসটা জমা করেনি, কারণ আমরা এখানে কিন্তু কেওয়াইসিটা ভীষণভাবে মেনটেন করা হয়। মানে আমি যাকে দিচ্ছি তার ওয়্যার অ্যাবাউটসটা কিন্তু পরিষ্কার। আজকে এই যেমন ধরুন, এটা তো আজকে আমরা করছি, এটা আমরা কখনোই প্রচার পাবো না, কিন্তু আমরা কিছুদিন আগেও দেখেছি যে বিভিন্ন ব্যাঙ্কগুলো তাদেরকে আরবিআই তরফ থেকে কেওয়াইসি মেনটেন না করার জন্য কোটি কোটি টাকা ফাইন করা হয়েছিল। তো সেগুলো খবর হবে না কখনো। সিমিলারলি আজকে দেখা যাবে যে ভারতবর্ষের সবথেকে বড় জীবন বীমা সংস্থা, তার যখন 19 নম্বর শাখাতে কোটি কোটি টাকা আমানতকারী লোপাট করার এগেনস্টে যখন সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়, যখন সেই সংস্থায় দেখা যায় যে 2010 অবধি তারা 7,000 কোটি টাকা ইনকাম ট্যাক্স ফাঁকি দিয়েছে এবং শীর্ষে আছে তারা ভারতবর্ষে আয়কর ফাঁকিতে, সেটা কিন্তু এটা ছোট্ট করে বেরোয়। আর রোজ ভ্যালিতে ইডির তদন্ত হচ্ছে, যেটাকে আমরাই ওয়েলকাম করছি, যে মানুষ বুঝে যাক আমরা কর্মীরা যে একটা সুন্দর সুস্থ কোম্পানিতে কাজ করি। এই জন্য আমরা দাবি তুলেছিলাম যে তদন্ত হোক, কিন্তু সংস্থা খোলা রেখে তদন্ত হোক, অস্থিরতা না তৈরি করে। আমরা একমাত্র এবং প্রথম, এবং সেটা এই ধরনের স্ক্যাম হওয়ার আগে সেইটা। তাহলে আজকে কোটি কোটি টাকা লম্বা টেকে সিবিআই তদন্ত হলো, এইটা হাইলাইট হলো না। একদিন ছোট্ট করে এক জায়গায় 7,000 কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিল, কার টাকা? এই টাকাটা এলে তো দেশের কত কাজ হতে পারতো। তাহলে এইগুলো কিন্তু হেডলাইন কোনোদিন হচ্ছে না, অথচ ইডি কোথায় ঘুরছে ক্যামেরা নিয়ে, কোথায় যাচ্ছে, কি করছে, এটা কিন্তু রেগুলার খবরে চলে আসছে। কেন? এটা একটা বিরাট একটা প্রশ্ন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কি পেলো আপনাদের কাছ থেকে? দেখুন, ওনারা ইনফরমেশন নেওয়ার জন্য এসেছেন। আমি বললাম না, দেয়ার ইজ ভেরি কনফিউশন। অ্যাকচুয়ালি ওনারা লন্ডারিং অ্যাক্টে ওনারা সামন করছেন, কিন্তু সুতরাং সেক্ষেত্রে ওনারা কিছু ইনফরমেশন নিয়েছেন, ওনার ইনফরমেশনগুলো কালেক্ট দেওয়া হয়েছে, পরিপূর্ণ সহযোগিতা করা হয়েছে। আমরা ম্যানেজমেন্টকে বারবার দাবি জানিয়েছি যে আপনারা যে কোনো তদন্তকে সহযোগিতা করবেন, তারাও তদন্তকে সহযোগিতা করেছেন। তো সেই ইনফরমেশন তারা কালেক্ট করেছেন, নাথিং এলস, এর বাইরে আর কিছু নেই। এবার তারা দেখবেন লন্ডারিং, এবং আমরা জানি এখানে আমাদের কোনো সমস্যা নেই, মানে আমরা এটা গভীরভাবে বিশ্বাস করি। এর আগেও তো রোজ ভ্যালির বিরুদ্ধে তদন্ত হয়েছে, আমরা শুনেছি, খবরে এসেছে। এসএফআইওর কথা, সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিসার, সেখান থেকে তদন্ত হয়েছে। ডেফিনেটলি আমরা তো চাইছি তদন্ত হোক। আমি কি বলছি, আমাদের দাবিটা তো খুব ছিল যে এত এত কোম্পানি রয়েছে, কে আইন মেনে কাজ করছে সেটা তদন্ত করে দেখা হোক। এটা আমাদেরই দাবি ছিল, ফিল্ডকর্মীদের দাবি ছিল, তাতে গ্রাহকরা নিশ্চিত থাকবেন। এবং আমি যেমন আজকে মনে করি যে আজকে রোজ ভ্যালি একমাত্র সংস্থা যার এসএফআইও, ত্রিপুরায় সিআইডি, আজকে আসামে ব্যুরো অফ ইনভেস্টিগেশন, উড়িষ্যা ইকোনমিক অফেন্স উইংস থেকে শুরু করে কোনো তদন্তকারী সংস্থা বা সিট থেকে শুরু করে কেউ বাকি নেই যারা আসেননি। আমরা কিন্তু অলমোস্ট ওয়েলকাম, সবসময় ওয়েলকাম জানাচ্ছি। এবং আমি আজকে মনে করি মানুষের আজকে কিন্তু কনফিডেন্স পাওয়া উচিত যে এতগুলো সংস্থা তদন্ত করার পরেও আমার অফিসের দরজাটা খোলা, ঠিক আছে।
আমি আবার বলছি, রণদীপবাবু বললেন পদ্ধতিগত ত্রুটি থাকতে পারে, আপনি যদি এক পাতা লেখেন 2-4টে বানান ভুল হবে, তার মানে কি লেখাটা কি আমি কি একদম বাদ দিয়ে দেবো নাকি? এটা তো কোনো সলিউশন নয়। আজকে বন্ধ করার এই যে উদ্যোগ নেওয়া হচ্ছে, মানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, মানে একটা প্যানিক তৈরি করে দেওয়া হচ্ছে, তো এটা অকারণে প্যানিক। হরর ফিল্ম। আজকে কয়েক কোটি গ্রাহক, মানে এমন একটা মানে তদন্তটা কিন্তু সুন্দরবনে নেওয়া যেত, ইডি তদন্ত করছে রোজ ভ্যালিকে, মিটে গেল, ঝামেলা শেষ। কিন্তু এমনভাবে প্লেসমেন্ট করা হচ্ছে 3 দিন ধরে, যে একটা হরর ফিল্ম যেরকম আমরা দেখি, ভয় পাইয়ে দাও, একটা ভয় পাইয়ে দাও, সবাই ছুটোছুটি করুক, সবাই নার্ভাস ব্রেকডাউন হয়ে যাক। কার সাথে? আজকে আমাদের রোজ ভ্যালিতে পশ্চিমবঙ্গে শুধু যে মানে আমরা ফিল্ড কর্মী আছে, সেটা কিন্তু 6% অফ দ্য ইলেকটোরেট ভোট। আমাদের ভোট দাদা যাদের সংখ্যা, তার 6% রোজ ভ্যালির সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত। আজকে সারা ভারতবর্ষে 20 লক্ষ, তাদের পরিবার নিয়ে 1 কোটি, 20,000 অফিস কর্মচারী, কোটি কোটি গ্রাহক, তাহলে আমি কাদের ভালো করছি? এই যেমন সিবিআই, রোজ ভ্যালি। আচ্ছা, আমাদের একটা বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে। আপনি সিবিআই এর প্রসঙ্গে যখন এলেন, আমি সিবিআই এর প্রসঙ্গে আসবো। ইনফ্যাক্ট সুপ্রিম কোর্ট যে সিবিআইকে তদন্ত করার দায়িত্ব দিয়েছে, সেখানে 44টি কোম্পানির নাম রয়েছে সেই তালিকায়, সারদা ছাড়া আরও 43টি কোম্পানি সেই তালিকায় রোজ ভ্যালির নাম আছে। এই প্রসঙ্গে আমরা আপনাদের সঙ্গে কথা বলবো। একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি আমাদের এই বিশেষ অনুষ্ঠান। স্বাগত আরেকবার। আজকে পোস্ট এডিটে আপনারা দেখছেন আমাদের এই বিশেষ অনুষ্ঠান, যেখানে আমরা কথা বলছি রোজ ভ্যালির দুজন প্রতিনিধির সঙ্গে। দুজনেই আমাদের সঙ্গে রয়েছেন অমিত বন্দ্যোপাধ্যায়, যিনি অল ইন্ডিয়া জয়েন্ট ফোরাম অফ রেজিস্টার্ড ফিল্ড ট্রেড ইউনিয়নস রোজ ভ্যালির সাধারণ সম্পাদক, এবং এই সংস্থার যুগ্ম সম্পাদক রণদীপ দে আমাদের সঙ্গে রয়েছেন। অমিতবাবু, আমি যে প্রসঙ্গে ফিরে আসবো বলেছিলাম বিরতিতে যাওয়ার ঠিক আগে, আমরা সবাই জানি এই সারদার ঘটনা নিয়ে বিষয়টি সুপ্রিম কোর্ট অবধি গিয়েছে, এবং সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত সিবিআইকে তদন্তভার দিয়েছে। সিবিআই ইতিমধ্যেই একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করেছে, সেই টিম ইতিমধ্যেই কলকাতায় পৌঁছেছে, তারা কাজ শুরু করেছে। সিবিআইয়ের তদন্তর তালিকায় যে 44টি কোম্পানি রয়েছে, তাতে সারদা বাদ দিলে আরও 43টি কোম্পানি, তার মধ্যে রোজ ভ্যালির নাম রয়েছে। এই বিষয়টিকে আপনারা কীভাবে নেবেন? অ্যাকচুয়ালি মানে ওই প্রথমে যে কথা বারবার বলছি, যে তদন্ত তো আমরা সবসময় চেয়েছি, রণদীপবাবু বললেন একই কথা। তো সুতরাং সিবিআই, সিএসএফআই ও সিআইডি যাই হোক, সেটা কমন ব্যাপার। কিন্তু সবথেকে মজার ব্যাপার যেটা, যে একটা রায় বেরোলো একটা কোর্ট থেকে, 43টা কোম্পানির মধ্যে আমাদের 10 মাস আগে ওখানে কিন্তু সব 43টা কোম্পানিকে বন্ধ করে দেয় সরকারের তরফ থেকে। তার মধ্যে আমাদের 24টা ব্রাঞ্চকে কিন্তু নিজে গিয়ে সিল করে দেয় পুলিশ, ঠিক আছে। বাকি 43টা কোম্পানির কিন্তু আর কোনো হদিশ নেই। কিন্তু আমাদের সিল করার পরেও আমাদের 74টা ব্রাঞ্চের 24টাকে আমরা কিন্তু তৎক্ষণাৎ যখন ম্যানেজমেন্টের কাছে দাবি জানাই যে ওইখানকার গ্রাহকদের পরিষেবা দেওয়ার ব্যাপারটাকে ঠিক রাখতে হবে, ম্যানেজমেন্ট কিন্তু সঙ্গে সঙ্গে ইনিশিয়েটিভ নিয়ে আমাদের এইখানে পশ্চিমবঙ্গে আমাদের একটা আলাদা অফিস সেট আপ তৈরি করে দীর্ঘ 10 মাস ধরে কিন্তু ওইখান থেকে আমার কর্মীরা, অফিস কর্মীরা নিয়ে আসছেন। তাদের পেমেন্ট, যাদের টাইম হয়ে গেছে বা যাদের টাকা পাওয়ার কথা হয়ে গেছে, এইখান থেকে রেগুলার কোর্সে কিন্তু তাদেরকে পেমেন্ট তুলে দেওয়া হচ্ছে। অনলি কোম্পানি। তাহলে আজকে আমি বলতে পারতাম, আমরা ফিল্ড কর্মীরা বলতে পারতাম যে পুলিশ বন্ধ করেছে, আমি তো নিজে বন্ধ করিনি, তা আমি টাকা দেবো যখন পুলিশ খুলে দেবে। আমরা বলতে দিইনি ম্যানেজমেন্টকে, ম্যানেজমেন্টও সেটা বলেনি। দ্বিতীয় যেবার যখন সিবিআই যখন এলো, সিবিআই বলে 43টার মধ্যে রোজ ভ্যালি আছে, সবাই কাজ করছে, তাই জন্য সিবিআই বিচারক বলেছেন এটা তোর মধ্যে অন্যায় কিচ্ছু নেই, আমরাও তোর মধ্যে কাজ করি, দেখা হবে। দুর্ভাগ্যজনক 43টা কিন্তু বন্ধ, আমরাই আছি। 43টাকে আগে দেখার কথাটা কিন্তু এলো না, সেটা কোথাও সংবাদ মাধ্যমে নয়। 43টাকে আগে দেখা হোক, যারা স্ক্যাম করে চলে গেল। আর এ তো আছে রে বাবা বাজারে, একে তো দেখতেই পারবো এখন। এটা এলো না, প্রথমে এলো রোজ ভ্যালিতে সিবিআই তদন্ত। এবার রায়টা কি সেটা তুলে ধরা হলো না। 47 পাতার ওই রায়তে যদি 3টে ভাগে আমি ভাগ করি, খুব মজার ব্যাপার যে ওই টোটাল রায়টার মধ্যে 47 পাতায় পেজ নাম্বার 37 প্যারা নাম্বার 1-এ একবারই রোজ ভ্যালির নামটা এসছে। লাইনটা খুব পরিষ্কার, যে মেসার্স রোজ ভ্যালি হোটেলস অ্যান্ড এন্টারটেনমেন্টস উইলিংলি এক্সপ্রেসড টু রিপে মানি টু দেয়ার ইনভেস্টার্স। তার মানে একমাত্র রোজ ভ্যালি হোটেল অ্যান্ড এন্টারটেনমেন্ট তারা হলফনামা দিয়ে, তারা যেমন টাকা ফেরত দিয়ে যাচ্ছে ওখানে, তার সঙ্গে তারা লিখিতভাবে যে তারা টাকা ফেরত দিতে চায়, তোমার অ্যাকাউন্টগুলোকে আমাকে একটু তুমি দেখো, আমি দিয়ে যাচ্ছি 10 মাস ধরে, তুমি বন্ধ করার পরেও দিয়ে যাচ্ছি, তুমি বলাও নি আমাকে দিতে, কিন্তু আমি আমার কমিটমেন্ট রেখে যাচ্ছি, আমার ফিল্ড কর্মীরা তারা তাদের দায়িত্ব পালন করছে, কিন্তু আমি আবার দিতে চাইছি, এই লেখাটা কিন্তু এটা কিন্তু এলো না খবরে। সিবিআই তদন্ত হবে, এটা এলো। 2 নম্বর, ওই জায়গায় এই যেমন আজকে দেখবেন দেখা হয়েছে যে 1174টা ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পাওয়া গেছে, দেখলাম দেখাচ্ছে একটা চ্যানেলে। আমার 1274 অ্যাকাউন্ট আমি অলরেডি ডিসক্লোজড, 872টা শাখা। এটা বলছে না যে আর কতটা ডিসেন্ট্রালাইজড এটা।
এখানে কিন্তু একটা সেন্ট্রাল অফিস থেকে সইটা হয় না চেকে, প্রত্যেকটা ব্রাঞ্চ ম্যানেজারের কিন্তু রাইট দেওয়া আছে, তাকে সিগনেটারি করা আছে, পুরোটাই ডিসেন্ট্রালাইজ। তা 872টা শাখায় 1174টা অ্যাকাউন্ট থাকবে, এটা কি খুব অস্বাভাবিক কোনো কোম্পানির পক্ষে? আর হদিশ মানে সেটা তো ইনফরমেশন তো মানে অলরেডি জানা আছে এবং এনআইএস চ্যানেলের হাতে তুলে দেওয়া হয়েছে। তা হদিশ পাওয়ার মানেটা কি? মানে কি এটা জানাই ছিল না, সারপ্রাইজ করা ছিল, লুকিয়ে রাখা ছিল কোনো ড্রয়ারের মধ্যে, সেটা ওনারা খুঁজে বার করেছেন। ব্যাপারটা কিন্তু এরকম নয়। না, এখানে এই প্রশ্নে একটু রণদীপবাবু আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই সাম্প্রতিক এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে যে তল্লাশি বলা হচ্ছে বা হানা বলা হচ্ছে, যেটার তীব্র আপত্তি রয়েছে অমিতবাবুর এই শব্দগুলোতে, আমি তদন্তের কথাই যদি বলি যে তারা আপনাদের দপ্তরের সার্ভারগুলোকে তারা ভালো করে খোঁজ খবর করেছেন, সার্ভারগুলোকে বিশেষজ্ঞ লোক নিয়ে গিয়ে তারা দেখেছেন সেখানে বেনিয়ম কিছু আছে কিনা, আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে, এরকমই সংবাদ মাধ্যমেও এসছে শব্দটা এইভাবেই যে আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। মানে আর্থিক কোম্পানি যারা অর্থনৈতিক ট্রানজাকশান করে, সেখানে তো আর্থিক লেনদেন পাওয়া যাবে, তো কী পাওয়া যাবে? প্রেমপত্র পাওয়া যাবে? মানে এটা তো বুঝতে হবে কি পাওয়াটা উচিত, পাওয়াটা কি উচিত। তো আর্থিক কোম্পানিতে তো আর্থিক লেনদেনই পাওয়া যাবে, তো সেটা তো কোথাও লুকোনোর ব্যাপার নেই। আমাদের সার্ভার সবার কাছে ট্রান্সপারেন্ট, এসছেন দেখেছেন, আমরা এসএফআইওকে যা রিপোর্ট দিয়েছি, ইডিকেও তাই দিচ্ছি, বিদেশে নেই, একটা টাকাও বিদেশে নেই। এবং সবথেকে বড় কথা, আগামী দিনে সিবিআই এলেও আমরা তাই দেবো। কেন বলতে অ্যাকচুয়ালি আমাদের কনফিডেন্সটা কোত্থেকে আসে? আমাদের কনফিডেন্সটা আসার জায়গা হচ্ছে আমাদের অ্যাসেট আর লাইবিলিটি। প্রধান উদ্দেশ্যটা কি? টাকা ফেরত, এটাই তো উদ্দেশ্য। আজকে আলোচনাটা কিন্তু টাকা ফেরতের কোথাও হচ্ছে না, আলোচনাটা কি হচ্ছে? ওর ওখানে এ চুরি করেছে, ওর ওখানে ও ডাকাতি করেছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি তদন্তের উদ্দেশ্য হওয়া উচিত নয়। আজকে এত স্ক্যাম হওয়ার পর সাধারণ গ্রাহকের টাকা ফেরতটাই কিন্তু প্রাইম ইস্যু হওয়া উচিত, যেটা কিন্তু আজকে হচ্ছে না। আজকে আমাদের এখানে যদি আপনি দেখেন অ্যাসেট এবং লাইবিলিটি, মেন যেটা দেখা উচিত যে আমার পকেটে কত টাকা আছে আর আমাকে দিতে হবে কত, সেই জায়গা থেকে কিন্তু অ্যাসেট এবং লাইবিলিটিতে মানে অনেকটা, আমাদের লাইবিলিটির থেকে কিন্তু অ্যাসেট অনেক অনেক বেশি। এই জায়গার উপর দাঁড়িয়ে কিন্তু আজকে আমাদের লড়াই হচ্ছে। আমরা আবার বলছি, প্রত্যেকের কাছে বলছি যে আজকে পদ্ধতিগত কিছু ভুল ত্রুটি থাকেই, যেটা অমিতবাবু বললেন, আমি একটা পাতা লিখেছি, দুটো বানান ভুল করেছি, তো আজকে আপনি ছোট থেকে বড় হয়েছেন, আমি ছোট থেকে বড় হয়েছি। এই প্রশ্নটাই অমিতবাবুকে আমি করেছিলাম, আপনি বলছিলেন যে কত দিতে হবে, এখানেই অনেক বিশেষজ্ঞকে সামনে রেখে, অর্থনৈতিক বিশেষজ্ঞকে সামনে রেখে এই প্রশ্ন তোলা হয়েছে যে পরিমাণ টাকা বিনিয়োগকারীর কাছ থেকে নেওয়া হচ্ছে আর যে পরিমাণ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, এইখানে একটা প্যারিটি থাকছে না, বাস্তবতার অভাব থাকছে, এটাই মূল অভিযোগ সামনে আনা হচ্ছে। দিয়ে ফেরত দেওয়ার কোনো গল্পটা তো নেই। যাক, আপনি রণদীপবাবুর দিকে গেলেন, আমি একটা পয়েন্ট ওখানে না ঢুকলে হবে না, তারপর আমি এটা ঢুকছি, 100% ঢুকবো এটাতে। যে আজকে ওই সিবিআইয়ের যে পাতাটাতে, ওখানে 30 নম্বর পাতাতে একটা জায়গায় লেখা রয়েছে যে আজকে এই যে কোম্পানিগুলো, ধরুন আজকে এটা নয় 1 বছরের ঘটনা, 5 বছর আগেও তো কোম্পানিগুলো ছিল। তদন্ত যদি হতো, নিশ্চয় তদন্ত হয়েছে, তখন ধরে নেওয়া যেতে পারে, কারণ এত জনস্বার্থ যখন দরদি সবাই রয়েছেন আজকের এই, তারা তখনও তদন্ত হয়েছে। কিন্তু আমরা দেখলাম আশ্চর্যজনকভাবে, যেটা কিন্তু কোনো সংবাদ মাধ্যমে এলো না, যে 30 নম্বর পাতায় কিন্তু লেখা রইল ওই রায়ের মধ্যে যে আজকে রিজার্ভ ব্যাঙ্ক, সেবি এবং আরওসি তারা এই বন্ধ কোম্পানিগুলোর তদন্তের সঙ্গে যুক্ত ছিলেন, এবং সেখানে দেখা গেছে তারা ঠিক এই ল্যাঙ্গুয়েজে ব্রাইব নিয়েছেন, তারা মাসোহারা নিয়েছেন। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে যে তদন্ত, তারা রেগুলেটরি বডি, তারা তাদের আধিকারিক যারা ছিলেন দায়িত্বে, তারা মাসোহারা নিয়েছেন, কোম্পানি বন্ধ, তদন্ত হয়েছে, কোম্পানি বন্ধ। আমার তদন্ত হচ্ছে, হোক, আমরা জানাচ্ছি, আবার আসুক, আমরা খোলা, কোনটা বাঞ্ছনীয়? এটা হচ্ছে প্রথম। এবং ওই রায় ওখানে 40 নম্বর পাতায় বিচারক, মাননীয় বিচারপতি বলেছেন যে এই 3টে সংস্থার, আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এবং রেজিস্টার অফ কোম্পানিজ, এদের আধিকারিকদের ভূমিকাও তদন্ত করার জন্য সিবিআই ইনভেস্টিগেশনে তদন্তের জন্য নির্দেশ দেওয়া হলো। এইটা তো আসছে না। তাহলে আজকে যারা রেগুলেশনের কথা বলছি আমরা, আমার কথা এবার উল্টোভাবে যদি বলি, আজকে কোনো বড় জীবন বীমা সংস্থা কি আরবিআই, সেবি কি আরওসি, এরা কিন্তু কেউ খারাপ না, এরা যথেষ্ট ভালো সংস্থা, রেগুলেটেড, এবং এরা আছে বলে একটা নিয়ন্ত্রণ আছে, একটা ডিসিপ্লিন আছে। কিন্তু আমরা এটা খারাপ কখনোই বলছি না, ওই যে একটা পেপারে রায়তে বলেছে বলে সবাই খারাপ, এটা কিন্তু বলছি না। এটা আমাদের বিচার বুদ্ধিটা প্রখর, আমরা বাস্তবটা বুঝি, তাই আমরা এটা বলছি না। আমরা এটা বলতে পারতাম যে তাহলে তো এটাও খারাপ, তাহলে কাদের আন্ডারে রাখতে চাইছেন আমাদেরকে? তারা তো নিজেরাই মাসো ভাড়া নিয়ে কোম্পানি বন্ধ করে দেয়, এটা তো আমরা বলছি না। আমরা সংস্থা প্রত্যেকটা ভালো, তার কিছু মানুষ খারাপ হতে পারে। তাহলে আমার প্রশ্ন, 23,000 কোম্পানির মধ্যে রোজ ভ্যালি ছিল, সবাই পালিয়ে গেল, এটা কেন আমরা বড় মুখ করে বলতে পারছি না যে ওরা খারাপ ছিল, এই কোম্পানিটা ভালো? আমরা যদি ওদের ক্ষেত্রে এটা মেনে নিতে পারি যে ওই লোকগুলো মাসে মাসে ঘুষ নিয়েছে,
কিন্তু আরবিআই, সেবি, আরওসি এরা ভালো, এরা মানুষের স্বার্থে কাজ করে। এটা যখন আমরা মেনে নিয়েছি, এরকম কোনো প্রতিবাদ নেই, কোনো বড় হেডলাইন নেই, তাহলে এটা কেন মেনে নিতে পারছি না যে 23,000 কোম্পানির মধ্যে যে গুটি কয়েক কোম্পানি রোজ ভ্যালি আজকে মানুষের 18 বছর ধরে প্রতিশ্রুতি মিটিয়ে আসছে, এরাও ভালো, ওরা খারাপ হতে পারে? এখানে কিন্তু উল্টো হয়ে গেল ব্যাপারটা। এবার আসছে আমি ধরুন ইন্টারেস্টের যে জায়গাটা রয়েছে, অ্যাকচুয়ালি আমরা টাইম শেয়ারের উপর কাজ করি, কারণ রিয়েল এস্টেট আমাদের বহুদিন আগে বন্ধ, কোনো প্রশ্নই ওঠে না। আমরা মূলত টাইম শেয়ার এবং আরেকটা যেটা উঠে আসে না সংবাদ মাধ্যমে, সেটা হচ্ছে আমরা কিন্তু জীবন বিমার ব্যবসাটাও করি, কিন্তু ভালোভাবে আমরা সাধারণ বিমার ব্যবসাটাও করি। সুতরাং একমাত্র যে টাকা তোলা কোম্পানি কিন্তু বলা যাবে না এটাকে। আমরা কিন্তু সামাজিক দায়বদ্ধতা অনুযায়ী যে প্রোডাক্টগুলো সেগুলোও বিক্রি করি আমরা। এবার টাইম শেয়ার আমার মেন প্রোডাক্ট, মাদার প্রোডাক্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে, একটা কোম্পানি যদি মনে করে যে টাকা নিয়ে টাকা পালিয়ে যাব, এবং আমরা ফিল্ড কর্মীরা কি এতটাই সমাজের নিচ থেকে এসছি যে একদম বেআইনি একটা স্কিম নিয়ে আমরা দিনের পর দিন কাজ করে যাব, এতটাই আমাদের মানে এমন দেখানো হচ্ছে এখানকার ফিল্ড কর্মীরা এরা সবাই ক্রিমিনাল, এরা বেআইনি ব্যবসা করে, মানে আমরা যেন প্রত্যেকের আন্ডারগ্রাউন্ডে থাকি, উগ্রপন্থীদের মতো ব্যাপার মনে হচ্ছে। আমরা কিন্তু প্রত্যেকে একটা ভালো ফ্যামিলি থেকে এসেছি, প্রত্যেকের একটা শিক্ষাগত যোগ্যতা আছে, এখানে সামাজিক প্রতিপত্তি আছে, সম্মান আছে। তাহলে সেইখান থেকে দাঁড়িয়ে আজকে টাইম শেয়ার বিজনেসটাতে আমরা কি দেখেছি, কেন আমরা কাজ করছি, যে আজকে একটা কোম্পানি নিজস্ব 22টা হোটেল আছে, 25টা হোটেল আছে, নিজস্ব প্রপার্টি। কেন বানালো? সে নাও বানাতে পারতো, তুই টাকাই ঘোরাবো আর মেরে দেবো, নাও বানাতে পারতো, এটা আমরা দেখেছি। দ্বিতীয়, আমরা দেখেছি এরা টাই আপ করেছে প্রায় 150-র বেশি হোটেলের সাথে থ্রু আরসিআইয়ের মাধ্যমে লাইসেন্স ফি দিয়ে। তাহলে আজকে এবং সবগুলো কোম্পানি মিলিয়ে 54,700,000 রুম নাইট আজকের দিনে আমাদের কোম্পানি প্রোভাইড করতে পারছে, যেটা আমরা মানুষকে, গ্রাহককে বোঝাচ্ছি আমরা গিয়ে। এবং সেখানে যেটা দেখা যায় যে 63 বছর ধরে টাইম শেয়ারের বিজনেস আছে। আমেরিকা থেকে ইউরোপিয়ান ইউনিয়নের প্রত্যেকটা দেশে টাইম শেয়ারের এক্সচেঞ্জ আছে, সেখানে এমনকি কোড অফ কন্ডাক্ট আছে প্রত্যেকটা রাষ্ট্রে। দুর্ভাগ্যজনকভাবে ভারতবর্ষে আজকে বড় বড় কোম্পানি টাইম শেয়ারে কাজ করলেও, যেটা আমাদের লং স্ট্যান্ডিং ডিমান্ড, যে একটা রেগুলেশন আনা হোক, কোড অফ কন্ডাক্ট আনা হোক টাইম শেয়ারের, আরওসি ঠিক আছে, সেপারেট আনা হোক, এটা কিন্তু আমাদেরই দাবি। তাহলে এইখানে দাঁড়িয়ে আজকে সেইখান থেকে আমরা কি বলছি মানুষকে, কোনো ইন্টারেস্টের গল্প কিন্তু এখানে নেই। আমাদের আজকে একটা রুম আছে, ধরুন সেই রুমটা 2,000 টাকা করে ট্যারিফ, র্যাক রেট। আমি 5 দিনের জন্য সেই রুমটার ভাড়া 10,000 টাকা। আমি আপনাকে বলছি, এসে আপনি আমার কাস্টমার হিসাবে আছেন, আমি বলছি যে আজকের দিনে আপনি যদি এই রুমটাতে বেড়াতে যান, তাহলে আপনি র্যাক রেটে আপনাকে দিতে হয় 10,000 টাকা যেতে হবে। আমরা আপনাকে একটা অফার দিচ্ছি যে আমাদের ক্লাব মেম্বারশিপ আপনি নিন, আমাদের বিভিন্ন ক্লাব মেম্বারশিপ আছে, এটা সব কোম্পানি আজ মাহিন্দ্রা, আইটিসি, সার্লিং, সেখানে গেলে আপনি একই জিনিস কনসেপ্ট পাবেন। এই ক্লাব মেম্বারশিপে আপনি ধরুন আজকে একটা সিলভার ক্লাব মেম্বারশিপ নিলেন, আপনি 5,000 টাকা দিয়ে কার্ডটা নিলেন, আপনাকে 70 মাসের একটা টার্ম আমি আপনার সঙ্গে টাইম শেয়ার করব। এই 70 মাসের মধ্যে আপনাকে আমি কি বলছি, যে আপনি আমাদের যে কোনো নিজস্ব প্রপার্টি এবং টাই আপ প্রপার্টিজে আপনি বেড়াতে, লজিং, ফুডিংয়ের জন্য যেতে পারেন, আপনি কাউকে রেফার করতে পারেন, ইউ উইল গেট এ 20% ডিসকাউন্ট কি 30% ডিসকাউন্ট, ডিপেন্ডিং অন দ্য আপনি কী ফেসিলিটি ইউজ করছেন তার উপরে। এটা কিন্তু ডিউরিং দ্য 10 ইয়ার, মানে আজকে নিয়ে আপনি কালকে থেকে যেতে পারেন এই ক্লাব মেম্বারশিপটা নিয়ে। এবার আপনি 70 মাস পর আপনি যখন গেলেন তারপর আপনি ঠিক করলেন যে আমি বেড়াতে যাচ্ছি। বেড়াতে যখন যাচ্ছি তখন আপনাকে আমরা কি বলছি, যে আপনি ওই র্যাক রেট হচ্ছে 5 দিনে 10,000 টাকা, আপনাকে 10,000 দিতে হবে না। আপনি যে 5,000 টাকা দিয়েছেন, আপনাকে আমরা র্যাক রেট থেকে 5,000 টাকা ডিসকাউন্ট দেবো, মানে 10,000 টাকার প্যাকেজটা আপনি 5,000 দিয়ে এনজয় করলেন আফটার কমপ্লিশন অফ দ্য টার্ম। খুব ভালো করে এটা মাথায় রাখতে হবে, আফটার কমপ্লিশন অফ দ্য টার্ম। যাক, এটা আমার ধারণা কিছুটা বিষয়টা স্পষ্ট করবে আমাদের দর্শকদের কাছে। আমি আবার একটু রণদীপবাবু আপনার কাছে অভিযোগগুলো নিয়ে আসি, যে অভিযোগগুলো বারবার উঠছে, যে অভিযোগগুলো চর্চা চলছে সংবাদ মাধ্যমে, তার মধ্যে একটা অন্যতম অভিযোগ হচ্ছে রোজ ভ্যালি গ্রুপের বিভিন্ন কোম্পানি লসে চলছে। যে গ্রুপের কোম্পানিগুলো লসে চলছে, সেই গ্রুপ কি করে বিনিয়োগকারীদের টাকা ফেরত দেবে? না না, দেখুন, অ্যাকচুয়ালি যেটা লসে চলছে বলা হচ্ছে, সেটা হচ্ছে রিয়েল এস্টেট কেস বলা হচ্ছে। রিয়েল এস্টেট কেসে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, যে ক্যাপিটাল লস বলে কিন্তু একটা কথা আছে। সেই ক্যাপিটাল লসের তথ্যটা উনি আরও ভালো করে দেবেন আপনাকে, কিন্তু ক্যাপিটাল লস আর অ্যাকচুয়াল লসের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, মানে এটা কিন্তু বোঝা দরকার আছে। মানে একটা দোকান, আমি এটা বোঝা দরকার আছে। আমি একটু ইন্টারাপ্ট করা, অনেক সরি রণদীপ, যে ধরুন আমি একটা দোকান 10 লাখ টাকা দিয়ে কিনলাম, ধরুন 100 টাকা দিয়ে একটা দোকান কিনেছি, আমি সেখানে 10 টাকার মুদিখানার দোকান, 10 টাকার আমি ডাল, চাল, চিনি কিনেছি, বাকি আমার ডেকোরেশনের জন্য খরচা হয়েছে, ইন্টেরিয়ার জন্য খরচা হয়েছে, এমপ্লয়ের জন্য খরচা হয়েছে। আমি কিন্তু সারা বছরে দেখা গেল আমি 50 টাকা আমার টার্ন ওভার হয়েছে, তো 50 টাকা আমি কিন্তু অপারেটিং প্রফিট করেছি, ঠিক আছে। কিন্তু যখন দিনের শেষে আমি ব্যালেন্স শিটটা তৈরি করতে বসবো,
দেখা যাবে একদিকে কিন্তু 50 টাকার উপর আমার প্রফিট, একদিকে কিন্তু আমি 100 টাকা আমার ইনভেস্টমেন্ট, তাহলে আমার বুকসে কিন্তু একটা ক্যাপিটাল লসের জায়গা কিন্তু তৈরি হচ্ছে। কিন্তু আমি কি ডালটা লসে বেচলাম, আমি চিনিটা লসে বেচলাম, তাহলে ব্যবসাটা কিন্তু লসে নেই। আপনি মনে রাখবেন এবিপি আনন্দে একবার আমাদের ম্যানেজিং ডিরেক্টর বসেছিলেন, সেখানে এসেছিল যে আগের বছরে আপনার 600 কোটি লস ছিল, পরের বছরে 400 কোটি হলো। তাহলে এইখানেই তো প্রমাণ হয়ে গেল যে 600 কোটিটা 400 কোটি কী করে হলো, মাঝখানে 200 কোটি কোথায় গেল? তা 200 কোটি আমি তাহলে প্রফিট করেছি, তবেই না আমার আছে। দ্যাট ইজ অপারেটিং, ইট ইজ আ ক্যাপিটাল লস, ইট নট অপারেটিং লস। তাই আজকে যে 800 কোটি গল্পটা কোথা থেকে পেলেন আমরা জানি না। আগের বছর ওই যদি আমি সেই যিনি ছিলেন তার নাম আমি বলছি না, যদি নেই এখানে, তিনি যখন বলেছিলেন যে 600-র পর 400, আজকে হঠাৎ কোত্থেকে ওনারা সংবাদপত্রে পেয়ে গেলেন 800, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম। আর দ্বিতীয় হচ্ছে তার মানে 200 কোটি আমি কিন্তু প্রফিট করেছি, তার মানে আমার ব্যবসাটা কিন্তু প্রফিটেবল। কিন্তু আমি হোটেলটা কিনেছি ধরুন 100 কোটি টাকা দিয়ে, আমি আজকেই কি 100 কোটি তুলে ফেলবো একদিনে ব্যবসা করে? আমি সারা বছর হোটেলটা লাভের এক রেটে লাভে বিক্রি করছি, এটা তো ধরুন 40% অকুপেন্সি, 60% অকুপেন্সি, যেটাই হোক, ঠিক আছে? এবং আমার যারা বেড়াতে যাচ্ছেন, আমাদের যারা যেমন আমরা 2499-এ কয়েকদিন আগে একটা ছেড়েছিলাম যে 1 রাত্রি 2 দিনের প্যাকেজ, হট কেক সেল হয়েছে। আপনি আজকে যদি রোজভ্যালি প্রতিটা হোটেলে খবর নেন, 2499-এ আজকে 4000-এরও বেশি কাস্টমার তারা নেওয়ার উইদিন এ মান্থ তারা বেড়াতে চলে গেছেন। প্রত্যেকটা যে কোনো হোটেলে আপনি খবর নিতে পারেন, আপনারা সংবাদ মাধ্যমের প্রতিনিধি, আপনারা চাইলেই এটা নিতে পারেন, ঠিক আছে? তাহলে আজকে প্রশ্নটা যেটা হচ্ছে যে আমি আজকে 100 কোটি দিয়ে হোটেলটা ইনভেস্ট করলাম, আমি আজকে 1 বছরে হয়তো আমি 10 কোটি টাকার ব্যবসা করেছি, আমি 1 কোটি টাকা প্রফিট করেছি, তাই আমি লিখবো কী করে ডান দিক বাঁ দিকটা? বেশ, আমাদের হাতে সময় প্রায় শেষ। আমি রণদীপ বাবু আরেকবার ফিরে আপনার কাছে। মূল প্রশ্ন, যাদের জন্য আমাদের এই অনুষ্ঠান করা, যারা বিনিয়োগকারী, সাধারণ বিনিয়োগকারী, তারা যদি এই অনুষ্ঠান দেখেন, তাদের ভেতরে তো একটাই প্রশ্ন, তিনি যে অর্থ বিনিয়োগ করেছেন সেই অর্থ তিনি ফেরত পাবেন কিনা। দেখুন, আমরা 18 বছর ধরে দেখে আসছি, একটি মানুষকেও প্রতারিত রোজভ্যালি কোম্পানি করেনি, এবং ম্যানেজমেন্টের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে যে এটা আগামী দিনেও আমরা কখনো দেখতে পাবো না, শত প্রতিকূলতা সত্ত্বেও। আমি আপনাদের মাধ্যমে একটা শুধু মেসেজ দিতে চাই, ভারতবর্ষের নাগরিককে, বুদ্ধিজীবী সমাজকে, আপনাদের সকল মিডিয়া বন্ধুদের, প্রত্যেকটি মিডিয়া বন্ধুদের, এবং বিশেষ করে প্রত্যেকটি রাজনৈতিক দলকে। কারণ একটা জিনিস আপনাকে বলি, যেহেতু টাইম কম, আমরা বহু রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে দেখা করেছি। এই দীর্ঘ 2010-এর পর থেকে আমরা যখন ইউনিয়নটা ফর্ম করি, প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রতিনিধির সাথে, লিডারদের সাথে আমরা দেখা করেছি। তাদের সাথে যখন আমরা কথা বলতে গেছি, তারা প্রত্যেকেই একটা জিনিস আনঅফিসিয়ালি আমাদের বলেছেন যে আপনাদের কোম্পানি ঠিকই আছে, আপনাদের তো অ্যাসেটও আছে, সবই আছে, টাকাটা ঠিকঠাক ফেরত দিলে সবই ঠিক আছে, কোনো অসুবিধার কোনো কারণ নেই, এবং আপনারা, আমার মনে হয় কিছু হবে না। এই কথাটা কিন্তু প্রত্যেকেই বলেছেন। কিন্তু যখন আমরা বলেছি এই কথাটা আপনারা মার্কেটে তুলে ধরুন অফিসিয়ালি, বলছে না, সেটা একটু অসুবিধা আছে। এই যে জায়গাটা, আমি প্রত্যেককে বলবো, প্রত্যেকটা বুদ্ধিজীবী তারাও বোঝেন, তারাও কিন্তু আজকে জানেন যে কত মানুষের কর্মসংস্থান এখানে। প্রত্যেককে একটাই মেসেজ দেবো যে বুদ্ধিজীবী, রাজনৈতিক দল এবং আপনারা যারা মিডিয়া বন্ধু, যে কনস্ট্রাকটিভ চিন্তা করুন। পুঁছতে তো সবাই পারে, লিখতে কজন পারে বলুন তো? লিখতে কিন্তু সবাই পারে না। তো লেখাটা তৈরি করুন না। পোঁছার রাজনীতিতে নেমেছেন কেন? ধ্বংসাত্মক রাজনীতিতে নেমেছেন কেন? কনস্ট্রাকটিভ চিন্তাভাবনাটা করুন। আপনাদের কাছ থেকে অন্তত বিনিয়োগকারীদের জন্য যে একটা পজিটিভ মেসেজ পাওয়া যাচ্ছে, এটা আমার মনে হয় আমাদের এই অনুষ্ঠানের শেষে অন্যতম বড় প্রাপ্তি। সময় কি শেষ? আমাদের একদম সময় শেষ। আমি দেবো, আপনারও কি কোনো মেসেজ দেওয়ার আছে? একদম খুব সংক্ষেপে। আমি 3টে পয়েন্ট বলবো, আমার এটা ভীষণ ইচ্ছে করছে বলতে। প্রথম কথা হচ্ছে, আমি সবাইকেই বলবো, সমস্ত অনেক যাদের কথা বললেন সবাইকে বলবো, একটা কথা আছে যে বাংলাতে, যে ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই। আমি একটাই কথা বলবো, ভাত যদি দিতে পারেন কিল মারুন, কোনো সমস্যা নেই। যখন আজকে এই কোটি মানুষকে ভাত দেওয়ার মতো জায়গাটা নেই, তাহলে কেন আমি কিলটা মারার চেষ্টা করব? দেখি না তাদের পাশে দাঁড়িয়ে, রেগুলারাইজ করার কথা ভাবি না, কোনো এদের ভুল আছে, ঠিক আছে, সংশোধন করো, এইটা একটা। 2 নম্বর, তদন্ত হবে, আমরা তদন্ত আগামী দিনেও হবে, এটা কি শেষ নাকি? ব্যবসা করলে মাঝে মাঝে ইনফ্লেশন আসবে, আসা উচিত, বারবার সরকার থেকে করা উচিত। কাইন্ডলি তদন্তকে তদন্ত বলবেন, হানা বলবেন না, বড্ড কানে লাগে কথাগুলো। তল্লাশি, হানা, এগুলো মানে ক্রিমিনাল টিমিনাল মনে হয় এটাকে। মানুষের এত পরিষেবা দিয়ে এত মানুষকে নিয়ে তাদেরকে অপমান করা হচ্ছে। 3 নম্বর, মানে রোজভ্যালির যে আজকে সংখ্যাটা এত বড়, আমি সব সংবাদ আপনাদেরকেও বলবো, আপনাদের এবং সমস্ত ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া সবাইকেই বলবো, খারাপ লেখার জায়গায় একদিন একটু ভালো লিখে দেখুন তো রোজভ্যালিকে নিয়ে।
আপনি আপনার সার্কুলেশন টিআরপি কোথায় চলে যাবে এবং কেন ইভেন imagine? আপনারা যদি আজকে আপনাদের এই প্রোগ্রামকে দেখেন, আপনাদের টিআরপি দেখেন, দেখবেন আমাদের অন্তত মনে হয় যে হাইয়েস্ট টিআরপি জায়গা। ভালো বলতে অসুবিধা রাখি, অসুবিধা কি আছে? অমিত বাবু, রণদীপ বাবু, আপনাদের আজকে আমাদের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা বোঝার চেষ্টা করেছি, সাধারণ দর্শকদের স্বার্থে, বিনিয়োগকারীদের স্বার্থে বোঝার চেষ্টা করেছি, তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করেছি তারা কিভাবে এই বিষয়টি দেখছেন, কি অবস্থানে রয়েছে অর্থলগ্নি সংস্থা রোজ ভ্যালি। আমার মনে হয় যারা এই অনুষ্ঠান দেখলেন তাদের কাছে একটা ছবি আমরা তুলে ধরতে পেরেছি। আরেকবার ধন্যবাদ অমিত বাবু এবং রণদীপ বাবুকে, ধন্যবাদ আপনাদেরও আমাদের সঙ্গে থাকার জন্য। দেখছিলেন আমাদের আজকের পোস্ট এডিট, দেখতে থাকুন নিউজ টাইম।